দ্য থিং ইজ দ্যাট আমরা যেটা ধরো জানি সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে যে কোনো যখন প্রোগ্রাম রান করানো হয় তখন কি হয়, প্রোগ্রামটা রান করানোর সময় প্রোগ্রামটার একটা পার্টিকুলার টাইম লাগে প্রোগ্রামটা এক্সিকিউট করতে, এবং প্রোগ্রামটা এক্সিকিউট করতে কিছুটা স্পেস লাগে। স্পেস মানে এক্সিকিউট কোথায় হয়, আমাদের র্যামের মধ্যে হয়। তাহলে র্যামের মধ্যে কিছুটা স্পেস লাগছে এবং কিছুটা টাইম লাগে। এবারে যেটা আমরা আগের দিনও বলেছিলাম যে আমাদের ক্ষেত্রে এই যে টাইম কমপ্লেক্সিটি, এই টাইম কমপ্লেক্সিটি যেটা ম্যাথামেটিক্যালি আমাদের বের করতে হয় তার ইম্পর্টেন্সটা কোথায়। তার কারণ তোমরা এটা বলতে পারো, কারণ দেখো টাইম কমপ্লেক্সিটি শুধু আমাদের কোর্সে নয়, অল থ্রু দ্য ওয়ার্ল্ড সবকটা কোর্সে অ্যালগরিদম এবং ডেটা স্ট্রাকচারে, বিশেষ করে অ্যালগরিদমে টাইম কমপ্লেক্সিটি পড়ানো হয় ভালোভাবে, ইন ডেপথ। তার পেছনে রিজন যেটা ছিল, যেটা আমরা আগের দিনই বলেছিলাম, যে তোমাদের মনে এই কোশ্চেন্সটা অ্যারাইজ করতে পারে যে আমাকে ম্যাথামেটিক্যালি থিওরিটিক্যাল অ্যাপ্রোচটা নেওয়ার পেছনে কারণ কি। আমি তখন সেদিনও বলেছিলাম যে থিওরিটিক্যাল অ্যাপ্রোচটা নেওয়ার পেছনে কারণ হচ্ছে যে তোমাকে যদি বলা হয় একটা অ্যালগরিদম রান করাতে তোমার প্রোগ্রামে, তুমি যে কোনো একটা প্রোগ্রামে রান করালে দেখবে প্রোগ্রামটা এক্সিকিউট হওয়ার পর একটা পার্টিকুলার টাইম দিয়ে দেয়, এবং সেই টাইমটা দেখলেই তো আমরা তাহলে বুঝে যেতে পারি যে আমার প্রোগ্রামটার টাইম কমপ্লেক্সিটি কত, মানে কত টাইম লাগছে। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট যে তোমার প্রোগ্রামটা তোমার কনফিগারেশনে যে টাইম লাগছে, অন্য কনফিগারেশন, ধরো তুমি i3 ইউজ করছো প্রসেসর 10 জেনারেশন বা 11 জেনারেশন, অন্যজন i5 ইউজ করছে, সো অফকোর্স তার র্যাম বেশি, এসএসডি বেশি, এভরিথিং ইজ ভালো কনফিগারেশন। অফকোর্স ভালো কনফিগারেশন হলে তাতে এক্সিকিউশন টাইম কমে যাবে। বাট এটা দিয়ে তো বিচার করা তারা যাবে না। তার মানে তখন তুমি বলবে ঠিক আছে, তাহলে আমরা বিচার এরকম করতে পারি, যেমন আমাদের ছোটবেলায় একটা মিটারের ডেফিনেশন পড়ানো হয়েছিল, সেন্টিমিটারের ডেফিনেশন পড়ানো হয়েছে। সেখানে কি বলা হয়েছে, এইরকম একটা জায়গায় এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এত চাপে, এত প্রেসারে একটা জিনিস রাখা হয়েছে, তাকে আমরা 1 মিটার হিসেবে ধরা হয়, এবং আমরা সেটাকেই 1 মিটার হিসেবে ধরে কাজ করে দিই। তাহলে এরকম একটা স্ট্যান্ডার্ডাইজেশন যদি ফিক্সড করে দেওয়া হয় তাহলেই হলো। তার মানে আমি বলতে চাইছি তোমার অপারেটিং সিস্টেম এটা হতে হবে, তোমার হার্ড ডিস্ক এটা হতে হবে, তোমার র্যাম এটা হতে হবে, তোমার প্রসেসর এটা হতে হবে, তাহলে তুমি সেই কম্পিউটারে রান করিয়ে সমস্ত অ্যালগরিদমকে আমি টেস্ট করব। আর এখন ক্লাউড চলে এসেছে, তাই তোমার এই জন্য তোমার ঘরে ঘরে কম্পিউটার থাকার কোনো দরকার নেই। ক্লাউডে এরকম একটা কনফিগারেশন রেখেই দিতে পারে, ইফ সামওয়ান ইজ ওয়ান্টস টু টেস্ট দ্য অ্যালগরিদমিক টাইম কমপ্লেক্সিটি, ও ওখানে রান করাবে এবং সেই রেজাল্টটা পেয়ে যাবে। বাট তাতেও আমাদের প্রবলেম সলভ হবে না, কারণ আমরা আগের দিন দেখেছিলাম যে কিছু কিছু অ্যালগরিদম আছে যারা ইনপুট সাইজের উপর ডিপেন্ড করে বাড়ে বা কমে। মানে দেখা যাবে ইনপুট নাম্বার অফ ইনপুটস যদি 100 হয়, তাহলে দেখবে একটা অ্যালগরিদম বেটার পারফর্ম করছে, কিন্তু যেই নাম্বার অফ ইনপুট 1000 হয়ে যাচ্ছে, অন্য একটা অ্যালগরিদম বেটার পারফর্ম করা শুরু হচ্ছে। তার মানে তুমি যে কম্পেয়ার করবো, সেই কম্পেয়ার বেসিসটা ইনপুটের উপর ডিপেন্ডেন্ট। এবং তোমরা ছোটবেলা থেকে পড়েছো যে নাম্বার ইজ কাউন্টেবল ইনফাইনাইট। তার মানে যেটা 100 বা 1000-এর জন্য হচ্ছে, সেটা 1 কোটি 2 কোটির জন্য হতে পারে। তার মানে তুমি এটা দিয়ে তুমি কখনোই গ্যারেন্টি দিতে পারবে না যে এই অ্যালগরিদম এটার মধ্যে পড়ে না, মানে এই অ্যালগরিদম ইজ বেটার দ্যান দিস, এটা কিন্তু কেউ বলতে পারবে না। এবং সেই কারণে আমাদের টাইম কমপ্লেক্সিটি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেজারমেন্ট, যেটা আমরা ম্যাথামেটিক্যালি বার করি, দেন কম্পেয়ার করি। কারণ একটা অ্যালগরিদম দেখে প্রথমেই তুমি ধরো একটা অ্যালগরিদম লিখলে, সেই অ্যালগরিদমটা রান করছে না, তুমি ধরো একটা অ্যালগরিদম বানিয়ে তারপর রান করালে, দেখলে যে ভাই আমার কমপ্লেক্সিটি কম, মানে সেটা করে কোনো লাভ নেই। আমাকে ম্যাথামেটিক্যালি চেক করে নিতে হয় আগে যে এই অ্যালগরিদমটা আমার কমপ্লেক্সিটি কত, কারণ ওর চেয়ে কম কমপ্লেক্সিটির অ্যালগরিদম থাকলে আমার ওটা বানানোর কোনো মানে নেই, মানে কোনো একটা বেনিফিট আমায় দিতে হবে, তবেই সেটা অ্যাকসেপ্টেড। সো অফকোর্স তাই জন্যই আমাদের কিন্তু টাইম কমপ্লেক্সিটি খুব ইম্পর্টেন্ট, নট ইন দ্য সেন্স যে এর একটা থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ আছে। এবং সেই কারণে আমরা যে জিনিসটা বলি, দ্যাট ইজ নাথিং বাট এ রিকার্সিভ অ্যালগরিদম। আমরা বলি যে টাইম কমপ্লেক্সিটি বার করব, কার জন্য বার করব, আমরা রিকার্সিভ অ্যালগরিদমের জন্য
টাইম কমপ্লেক্সিটি বার করা শিখবো। আমরা ডেপথে নামবো না, কারণ ডেপথটা অ্যালগোরিদমে আছে, এখানে নেমে অতটা লাভ নেই, বা যতটুকু দরকার যেটা অ্যালগোরিদমকেও কভার করে যাবে আমরা সেইটুকু নিয়ে কাজ করব। ফার্স্ট যেটা আমরা মেথডটা ফলো করি, দ্যাট ইজ নাথিং বাট সাবস্টিটিউশন। দ্যাট ইজ ফার্স্ট ইজ দ্য মেথড যেটা রিকার্সিভ অ্যালগোরিদমের জন্য আমরা টাইম কমপ্লেক্সিটি বার করি, দ্যাট ইজ আ সাবস্টিটিউশন মেথড। সেকেন্ড মেথড যেটা হচ্ছে ইউ ক্যান সে রেকারেন্স ট্রি বলে যেটা হয়, দ্যাট ইজ ওয়ান অফ দ্য প্রসিডিওর, বা রিকারশন ট্রি। You can say this one is the recursing tree method. This is the second method, and the third method that is known as Master's theorem. But Master's theorem দিয়ে আমি সবকটা কেসের জন্য বার করতে পারি না, বাট Master's theorem দিয়ে গেট বা কম্পিটিটিভ এক্সামে টাইম কমপ্লেক্সিটি যখন অ্যালগোরিদম পড়বে তখন সলভ করা হয়, কারণ ইট ইজ এ পার্টিকুলার থিওরেম। কিন্তু এই পার্টিকুলার থিওরেম দিয়ে you cannot solve the complexity of all the problems, বাট স্পেসিফিক প্রবলেমের জন্য এর থেকে কমপ্লেক্সিটি অনেক সহজে বার করা যায়। তাহলে প্রথম মেথড সাবস্টিটিউশন মেথড, এবং এটা কিন্তু কম্পিউটার সায়েন্সের চেয়েও দ্য ম্যাথামেটিক্স পার্ট ইজ মোর, কারণ ইটস নট অ্যাবাউট, ইটস টোটালি অ্যাবাউট দ্য ম্যাথামেটিক্স। আমরা কিন্তু কোডিং এখনো ধরিনি, কোডিং এর চেয়ে আমাদের ম্যাথামেটিক্সটা ইজ মোর ইম্পর্টেন্ট যদি কোর কম্পিউটার সায়েন্সে যাও। তো ধরো একটা অ্যালগোরিদম, যেমন ধরো রিকার্সিভ অ্যালগোরিদম, আমি ধরে নিলাম অ্যালগোরিদমটা হচ্ছে an, এবং এখানে কন্ডিশন কি দিয়েছে, যদি n এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হয় তাহলে ও রিটার্ন করবে তাকে, আমি আর ডিটেলস অ্যালগোরিদম লিখছি না, an-1 কে রিটার্ন করবে। দ্যাট ইজ এ সিম্পল, আমি এরকম একটা চাইছি একটা অ্যালগোরিদম। সো এইরকম যদি একটা অ্যালগোরিদম হয়, তার মানে দেখো আমার ধরে নিচ্ছি আমি এই অ্যালগোরিদমটা রান করতে ধরো tn টাইম লাগছে, তাহলে এটা রান আমি বারবার n-1 কে কল করছি, তার মানে এটা n-1 টাইম হচ্ছে। আর ইফটা চেক করছে, আমি ধরে নিচ্ছি কনস্ট্যান্ট টাইম, কনস্ট্যান্ট মানে 1 টাইম, একবারই করে চেক করছে, কনস্ট্যান্ট টাইম আমি ধরে নিচ্ছি 1 ইউনিট টাইম লাগছে। তার মানে আমি যদি একটা রিলেশন লিখি, ধরো টোটাল অ্যালগোরিদমটা রান করতে tn টাইম লাগছে, whereas an-1 তাহলে রান করতে tn-1 টাইম লাগবে। তার মানে আমাকে যদি একটা ইকুয়েশনের ফর্মে লিখতে হয়, দ্যাট ইজ নাথিং বাট 1 প্লাস tn-1, দ্যাট ইজ আ সিম্পল ইকুয়েশন দ্যাট আই ক্যান রাইট। তার মানে সাবস্টিটিউশন মানে কি, আমরা ব্যাক সাবস্টিটিউশন মানে এখানে এটা হচ্ছে আমার ইকুয়েশনটা বেরোলো, কি করে ইকুয়েশনটা বেরোলো, আমরা ধরে নিলাম এই টোটাল অ্যালগোরিদমটা রান করাতে tn টাইম লাগছে, তাহলে ও n-1 কে বারবার কল করছে, তার মানে n-1 মানে কি, an মানে tn টাইম লাগলে an-1 রান করতে tn-1 টাইম লাগবে। তার মানে আমরা ইকুয়েশনকে এইভাবে লিখতে পারি, আর ইফের কন্ডিশনটা চেক করার জন্য আমার কনস্ট্যান্ট টাইম লাগছে, তাই জন্য কনস্ট্যান্ট মানে আমি এখানে 1 ধরে নিয়েছি। সো দ্য থিং ইজ দ্যাট আমার এখানে তাহলে আমি কি করতে পারি, সাবস্টিটিউশন মানে আমি এই tn এর জায়গায় আমি n-1 বসাচ্ছি, তাহলে কত হচ্ছে, এটা 1ই থাকছে, এটা কত হচ্ছে t, n এর জায়গায় n-1 বসালে দ্যাট শুড বি n-2 হচ্ছে, n এর জায়গায় n-1 বসালে তাহলে আমাদের কত হচ্ছে, দ্যাট শুড বি n-2 বসাচ্ছি। আবার আমি t এর জায়গায় কি বসাচ্ছি, n-2 যদি বসায় তাহলে এখানে কি হবে, আমি n এর জায়গায় n-2 বসালে এখানে n থাকছে আর এখানে n-3, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন 2, এটা হচ্ছে ইকুয়েশন 3। তাহলে আমি ব্যাক সাবস্টিটিউশন করতে পারি, মানে এই ইকুয়েশনে আমি ফার্স্ট এরকম করতে পারি 1 প্লাস tn-1, tn-1 এর জায়গায় আমি আবার 1 প্লাস tn-2 বসাতে পারি, tn-2 এর জায়গায় আবার 1 প্লাস 1 প্লাস দিস ইজ 1 প্লাস tn-3 বসাতে পারি। তাহলে এই রকম ভাবে আমি কিন্তু বসাতে পারি, এবং তাহলে দেখা যাচ্ছে এই 1টা যদি কেট, কারণ দেখো এখানে n-3 আছে, কটা 1 এসেছে, 3টে 1 এসেছে, তার মানে কেট স্টেপে আমার k প্লাস কি হবে tn-k খানা আমার স্টেপস লেগেছে। তার মানে এটা কখন স্টপ হবে, দিস উইল স্টপ কখন, আমরা কি কন্ডিশন দেখেছি, এখানে আমার যে ইকুয়েশনটা ছিল সেটা 1 প্লাস tn-1 ছিল, কখন, when n is greater than 1, দেখো ইফের কন্ডিশন, তার মানে এটা 1 হবে কখন, n এর ভ্যালু 0 এর জন্য, তার মানে কন্ডিশন হচ্ছে যখন n এর ভ্যালু 0 তখন আমার ইকুয়েশনটা স্টপ হবে। তাহলে এখানে দেখো এটা করতে করতে আমাকে তো একটা জায়গায় গিয়ে
এটা কি হয়ে যাবে, t1 হতে হবে। তার মানে এখানে আমরা কি বলতে পারি, এই জিনিসটাই আস্তে আস্তে বাড়ে যদি, তাহলে কেটা কত হবে, n-1 হবে প্লাস t1 হবে। তার মানে কি হচ্ছে যে এখানে তাহলে স্টপ করতে গেলে এই n-k এর ভ্যালুটা কত হতে হবে, 1 হতে হবে। তার মানে n এর ভ্যালু আমি বলতে পারি k প্লাস 1 হতে হবে, অথবা উল্টোটা তুমি বলতে পারো। তাহলে এখানে তুমি দেখো আমি কিন্তু এই রিলেশনটা পেতে পারি, অথবা তুমি এখান থেকে বলতে পারো এই যে কে এর ভ্যালু, আমরা এখান দিয়ে যদি কে এর ভ্যালু লিখি, কে এর ভ্যালু দেখো n-1 আসছে, তাই জন্য আমি এখানে কে স্টেপে n-1টা লিখে দিয়েছি। কারণ আমরা জানি বেস কন্ডিশন কখন, যখন tn এর ভ্যালু 1 হবে, কখন, যখন n এর ভ্যালু 0 হবে। তাহলে এটা হচ্ছে tn, তার মানে এর ভ্যালু 1 হবে, মানে n-k এর ভ্যালু 1 হচ্ছে। তাহলে n-k এর ভ্যালু যদি 1 হয়, তাহলে k এর ভ্যালু কত, n-1। তাহলে এটা লাস্টে গিয়ে n-1 খানা স্টেপে যাচ্ছে, তার মানে এটা কত হচ্ছে n-1, t1 তো 1, তার মানে দ্যাট উইল গিভ ইউ n। তার মানে তখন আমরা লিখি যে তার মানে এই যে রেকার্সিভ অ্যালগরিদম আমরা লিখেছি, এই রেকার্সিভ অ্যালগরিদমটাকে রান করতে আমার সময় লাগছে n, তার মানে এটাকেই বলছি অর্ডার অফ n। তার মানে অ্যালগরিদমটা রান করতে অর্ডার অফ n সময় লাগে, মানে দ্যাট ইজ এ লিনিয়ার টাইম এটা লাগছে। এটা যদি বুঝতে না পারো, আমি আরেকটা এক্সাম্পলও দিচ্ছি, এই পরের এক্সাম্পলটা দিয়ে আরেকটুখানি বোঝার চেষ্টা করো। সো দ্য থিং ইজ দ্যাট, যদি এর পরের এক্সাম্পলটা দেখো, তাহলে আমরা বলতে পারি, ধরো এরকম দিতে পারে, আমাদের দেবেও বিভিন্ন রকম শর্টিং অ্যালগরিদম যখন করবে তখন দেখবে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে দিচ্ছে। ধরো আমাকে বলে দিল, ইকুয়েশনও দিয়ে দিতে পারে। ইকুয়েশন কিরকম, তোমায় বলে দিল এই যে tn বলে এরকম একটা ইকুয়েশন দিয়ে দিল, দ্যাট ইজ এ tn-1, কখন, যখন n এর ভ্যালু গ্রেটার দ্যান 1, এবং বলে দিল 1 হবে কখন, যখন n এর ভ্যালুটা 1। দিস ইজ দ্য ইকুয়েশন দ্যাট ইজ গিভেন। এবারে তোমায় বললো এই ইকুয়েশনটা যদি হয় তাহলে এর কমপ্লেক্সিটি কত, মানে tn এর ভ্যালু কত। এটা হচ্ছে একটা অ্যালগরিদম থেকে আমি এই ইকুয়েশনটা পেয়েছি, তোমাকে কোশ্চেন্স করবে তাহলে tn অর্ডার কত। যদি সেটা করতে হয় তাহলে আমরা এখানে সাবস্টিটিউশন মেথডটা ইউজ করছি। ইট ইজ নট নেসেসারি যে তোমায় সাবস্টিটিউশন মেথডটাই বারবার ইউজ করতে হবে, বাট এখানে আমরা সাবস্টিটিউশন মেথড যদি ইউজ করি তাহলে আমরা পড়লাম কি, দেখলাম যে আমাকে সাবস্টিটিউশন মানে n-1 আমি যদি বসাই তাহলে এটা কত হচ্ছে, দ্যাট ইজ n-1 প্লাস টি অফ দিস ইজ n-2। আমরা জাস্ট সাবস্টিটিউশন মেথডটা আমরা এইরকম ভাবে জাস্ট ইউজ করছি। তাহলে সাবস্টিটিউশন মেথডটা যখন এইভাবে ইউজ করছি তাহলে আমার tn-1 মানে n-1 ইন্টু টি, n এর জায়গায় n-1 বসালে দ্যাট শুড বি n-2, এবং t অফ n-2 যদি করি দ্যাট শুড বি n-2 প্লাস t n-3। সাবস্টিটিউশন মেথড, তার মানে এটা ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, হোয়াট এভার বি দ্য থিং, আমি এটাকে সাবস্টিটিউট করছি। তার মানে tn কত দেওয়া আছে, n প্লাস tn-1, আমি n-1 এর জায়গায় আমি বসাচ্ছি n-1 প্লাস t অফ n-2, কারণ আমি t অফ n-1 মানে এটা জানি তাই এটা বসিয়ে দিয়েছি। সেকেন্ড স্টেপে কি করব, n ইন্টু n-1 আছে, t অফ n-2 মানে অলরেডি আমি জানি n-2 প্লাস t অফ n-3। তো এইভাবে চলছে, তার মানে এইভাবে চলতে চলতে তাহলে এটা আমি কি লিখতে পারি, n ইন্টু দিস ওয়ান ইজ n-1 প্লাস দিস ওয়ান ইজ n-2, এরকম করতে করতে দ্যাট ইজ n-k আসছে। কারণ দেখো একটা স্টেপ n-2, এটা n-3 করে আমি ধরছি n-k, যদি এখানে n-k আছে তাহলে এই t এর ভ্যালুতে কি হবে, এখানে কি হবে, দ্যাট ওয়ান ইজ এ, আমরা জানি স্টেপ যেটা হচ্ছে k প্লাস 1 খানা টোটাল স্টেপ, কে স্টেপ যদি হয়, মানে এটা দেখো না, একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটে স্টেপ, তাহলে এখানে কত tn-3 আমি লিখেছি। তাহলে দেখো এখানে 1 আছে, এখানে 2 আছে, আর এখানে 3 আছে, তার মানে এই 2 এর জায়গায় যদি n- আমি k বসাই তাহলে এটা মানে k প্লাস 1, সিম্পল অ্যাজ দ্যাট। কারণ 2 এর জায়গায় আমি যদি k ধরি তাহলে দেখো এখানে n-3 আছে, তার মানে এখানে আমি বসাচ্ছি যেটা k প্লাস 1। তার মানে এখানে আমি আগেও কন্ডিশন বলছি, বেস কন্ডিশন কি আছে তোমার, যে এখানে ভ্যালুটা 1 হবে যখন n এর ভ্যালুটা 1, তার মানে এই ক্ষেত্রে যে n-k প্লাস 1 দ্যাট শুড বি 1।
তাহলে এখান থেকে আমি কে এর ভ্যালু পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ n-2। তার মানে আমার লুপটা যেটা রান করছে, যে tnটা, সেটা করছে কত, n প্লাস দিস ওয়ান ইজ n-1, দিস ইজ n-2, করতে করতে আমরা দেখেছি দিস ওয়ান ইজ n মাইনাস কে, কে মানে n-2, and that is a t of, তুমি যদি n আর এখানে যদি k এর ভ্যালু বসাও n-2 প্লাস 1, তাহলেই তুমি দেখতে পাবে this is nothing but n-1, n-2 ডট ডট ডট, that one is a 2 আর এটা হচ্ছে 1। কারণ দেখো t আসছে, আমরা দেখেই নিচ্ছি কন্ডিশনে, দেখো t যখন 1 হবে কখন, n এর ভ্যালু যখন 1, তার মানে আমি এখানে n এর মানে t1 মানে দ্যাট উড বি 1। তাহলে এখানে দেখো n ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে t1 আসছে, দিস ইজ নাথিং বাট এ t1, মানে t1 এর ভ্যালু আমি জানি 1 যেহেতু, তাই আমি এখানে 1 বসালাম, এবং এটা সাম অফ দ্য ন্যাচারাল নাম্বার, তাহলে n ইন্টু n প্লাস 1/2, আগের দিন আমি ফর্মুলা বেরিয়েছিলাম, তার মানে ইট ইজ এ অর্ডার অফ n স্কোয়ার। তার মানে যদি তোমার এইরকম একটা রিকার্সিভ ইকুয়েশন থাকে, আমরা টাইম কমপ্লেক্সিটি এইভাবে বার করি। কারোর বুঝতে অসুবিধা হলে আমায় কিন্তু তখনই বলবে, কারণ ইটস এ পিওর ম্যাথামেটিক্স, এটা দিয়ে আমরা টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস করি, এবং এটা শুধু এখানে থেমে থাকবে না, থ্রু আউট ইউর কেরিয়ার কম্পিউটার সায়েন্স যদি হয়, তাহলে তোমার এই জিনিসটা লাগবে, বিশেষ করে অ্যালগরিদমে তো মাস্ট। সো দ্যাট দিস ওয়ান ইজ নাথিং বাট সাবস্টিটিউশন টেকনিক। কি সাবস্টিটিউশন টেকনিক দিয়ে একটা রিকার্সিভ যদি অ্যালগরিদম দেয়, তার করসপন্ডিং টাইম কমপ্লেক্সিটি আমরা বার করলাম। দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য প্রসিডিউর। কারণ তোমরা এই সেমিস্টারেই যদি যারা ডেটা স্ট্রাকচার করছো তারা ফেস করবে, কারণ তোমাদের কোশ্চেন এরকম আসবে, সেটা অ্যালগরিদমে গিয়েও ফেস করবে, যে কুইক শটের কমপ্লেক্সিটি কত দেখাতে বলবে, মার্জ শটের কমপ্লেক্সিটি কত দেখাতে বলবে। যখন দেখাতে বলবে তখন কিন্তু তোমায় ম্যাথামেটিক্যালি এইভাবে দেখাতে হবে, যে প্রসিডিউরই তুমি ফলো করো না কেন। তাহলে আমরা আরেকটা প্রসিডিউর যদি তুমি দেখো, ধরো তোমায় বলে দিল এর পরবর্তী যে প্রসিডিওরটা, এটা হচ্ছে সাবস্টিটিউশন টেকনিক। এবারে আমি যে সেকেন্ড প্রসিডিওর বলেছিলাম, দ্যাট ইজ নাথিং বাট ইউ ক্যান সে রিকারশন ট্রি, ইউ ক্যান সে মেথড, দ্যাট ইজ নাথিং বাট দ্য রিকারশন ট্রি মেথড। তাহলে রিকারশন ট্রি মেথড আমরা দেখব কি রকম হয়। তোমাকে ধরো এইরকম একটা দিয়ে দিয়েছে, ধরো 2t(n/2) plus some constant, যখন n এর ভ্যালু is greater than 1, আর that would give you some constant যখন n এর ভ্যালু হচ্ছে 1। this is the base condition। তাহলে দেখো এখানে দেখো tn টা দুটো রিকার্সিভ কল হচ্ছে, n/2 n/2 করে দুটো রিকার্সিভ কল হচ্ছে। তাহলে আমরা এটাকে লিখি কিভাবে? তার মানে আমরা এইভাবে লিখি, tn থেকে অ্যাকচুয়ালি কল হচ্ছে c থেকে দুটো পার্ট ভাঙছে, এটা লেখার টেকনিক, এটা n/2 তে ভাঙছে, এটা হচ্ছে t অফ n/2 তে ভাঙছে। তার মানে এর সেকেন্ড স্টেপে আমরা কি করছি, এই যে দেখো tn থেকে দুটো n/2 তে ভাঙছি, আর এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, সিটা ইজ এ কনস্ট্যান্ট, তাই এইভাবে ট্রিটা আমি আঁকছি। তার এর পরবর্তী সেকেন্ড লেভেলের ট্রিটা কি হবে, তার মানে এখান থেকেও দুটো বেরোবে, এখান থেকেও দুটো বেরোবে, মানে এর সেকেন্ড লেভেলের ট্রিটা কিরকম হচ্ছে, এটা সি হচ্ছে, এটাও সি, এটাও সি, এখান থেকে আমার বেরোচ্ছে t অফ n/4, এখানে t অফ n/4, that is also t of n/4, that is also t n/4। আমাদের প্রসেসটা হচ্ছে এইরকম। এর পরবর্তী যদি ট্রিটা আঁকো, তার মানে এই প্রত্যেকটা থেকে কিন্তু দুটো করে ভাঙছে, কারণ রিকার্সিভ অ্যালগরিদমটা তাই বলছে যে প্রত্যেকটা tn দুটো করে ভেঙে যাচ্ছে। তার মানে এখান থেকে যেটা ভাঙছে, যেটা হচ্ছে c, this one is a c, এখানে c, this one, এটা ছিল, এবং এখান থেকে তাহলে t অফ কত হচ্ছে n/8 করে ভেঙে যাচ্ছে। তুমি যদি দুটো করে লেভেল দেখো, n/8, এখান থেকেও n/8, this one is a n/8, this one is a n/8, this one is a n/8, এইরকম ভাবে প্রত্যেকটা লেভেল n/8 আর n/8 এ ভেঙে যাচ্ছে। তাহলে এবার আমাকে কস্টটা কিভাবে কনসিডার করতে হয়, দুটো প্রসেস। একটা ক্ষেত্রে ক্রস তুমি কনসিডার করতে পারো, যে তুমি হচ্ছে জাস্ট কখানা লেভেলস আছে, মানে আমরা অ্যাকচুয়ালি এখানে যদি k+1 খানা লেভেলস এখানে কনসিডার করছি, এবং এটা আমরা k+1 খানা লেভেলস কনসিডার করি, তাহলে k এর ভ্যালুটা যদি তুমি বার করতে পারো, তাহলেই তুমি এই ক্যালকুলেশনটা করতে পারো। এবং k এর ভ্যালুটা
তুমি যদি বার করতে চাও তাহলে তুমি এখান থেকে দেখতে পাবে যে দেখো আস্তে আস্তে ওই n/4 হচ্ছে, তারপরে আমাদের হচ্ছে n এর ভ্যালুটা কি হচ্ছে, আস্তে আস্তে ভ্যালুটাকে আমরা কমাচ্ছি, রাইট? সো যদি ভ্যালুটাকে কমাই তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, দেখো এখানে কস্ট কত, এই লেভেলে দেখো কস্ট, দেখো এখানে আমরা কস্ট হচ্ছে, যদি তুমি নাও সি, এখানে কস্ট আমরা নিয়েছি দেখো 2c, দুটো সি, এখানে কস্ট হচ্ছে 4c, তার মানে এর পরের লেভেলে কস্ট হবে 8c। তার মানে একটা প্রসেস যে তুমি জাস্ট সিম্পল টোটাল কস্ট যদি বার করতে, মানে ফার্স্ট লেভেলে সি, সেকেন্ড লেভেলে 2c, থার্ড লেভেলে 4c, তারপরে 8c, এইরকম ভাবে করছে। তার মানে এন লেভেলে nc হচ্ছে। তার মানে যদি c কমন নাও 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 এইরকম ভাবে আমরা নিতে পারি। এবং আমরা এখানে, তার মানে এখানে তুমি দেখতে পারো n এর ভ্যালুটা 2 টু দি পাওয়ার k, মানে এটা যদি 1 হয়, এটা দেখো 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তার মানে এটা কত হবে, লাস্ট লেভেল 2 টু দি পাওয়ার k। এবং এটাকে যদি ফর্মুলা লাগাও জিপির, তাহলে আমরা জানি a, এখানে a এর ভ্যালু মানে 1 আর r হচ্ছে 2। তাহলে ফর্মুলাটা আমরা আগের দিন বলেছিলাম, a কত হচ্ছে, এখানে a হচ্ছে r টু দি পাওয়ার, দিস ইজ k প্লাস 1 মাইনাস 1, আর এখানে হচ্ছে r মাইনাস 1। এটা মনে হয় ফর্মুলাটা ছিল যেটা হচ্ছে আমাদের করসপন্ডিং জিপি। তাহলে এখানে জাস্ট আমরা এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি যে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে সিটা থেকে যাচ্ছে, আর এখানে এ হচ্ছে 1, আর হচ্ছে 2 টু দি পাওয়ার k প্লাস 1 মাইনাস 1, আর এটা হচ্ছে 2 মাইনাস 1। তার মানে এটা হচ্ছে সি, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার k প্লাস 1 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা ধরে নিয়েছি, দেখো n ইকুয়ালস টু কত, 2 টু দি পাওয়ার k। তার মানে n যদি 2 টু দি পাওয়ার k হয়, তার মানে এখান থেকে আমি বলতে পারি দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি সি 2 টু দি পাওয়ার k। তার মানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার k মাইনাস 1 লিখতে পারি। তার মানে সি দিস ইজ 2 টু দি পাওয়ার k হচ্ছে n মাইনাস 1, যেহেতু সি হচ্ছে কনস্ট্যান্ট তাই আমি লিখতে পারি অর্ডার অফ n। আমরা সবসময় যেটা এই ভ্যালু সেটাকেই নিই। তার মানে এটা দিয়ে আমরা এই রকম ভাবে, এটাকে বলা হয় রিকারেন্স ট্রি অ্যানালিসিস। তার মানে এটার ক্ষেত্রে আমরা এই রকম ভাবে করসপন্ডিং অ্যানালিসিস করি। এখানে মেন বিষয়বস্তু এখানে হচ্ছে কনস্ট্যান্ট গুলো নিয়েছি, দেখো কনস্ট্যান্ট, তাই এখানে কিন্তু কনস্ট্যান্ট এসেছে। কনস্ট্যান্টের সাথে মাল্টিপ্লাই করছি n কে, তার মানে n এর কোনো ভ্যালুটাই থাকছে, কারণ কনস্ট্যান্ট মানে সেটা 1000 হোক, 10,000 হোক, 4000 হোক, 40,000 হোক, 2 টু দি পাওয়ার 100 হোক, ইট ডাজন্ট ম্যাটার, প্রত্যেকটা ভ্যালুই কিন্তু এখানে কনস্ট্যান্ট হিসেবেই ট্রিটেড হবে। এবং দ্যাট ইজ নট ডিপেন্ডেন্ট অন n, যেহেতু এটা n এর উপর ডিপেন্ডেন্ট নয়, তাই আমরা ওটাকে জাস্ট অর্ডার অফ n লিখতে পারি। আরেকটা এক্সাম্পল দেখি এটারই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। ধরো তোমায় যদি বলে দিল যে এইরকম একটা টিএন, এটা হচ্ছে মার্জ শর্টের কমপ্লেক্সিটি। মার্জ শর্ট যখন পড়বে তখন দেখবে অ্যালগরিদমের বইয়ে বা ডেটা স্ট্রাকচার যখন মার্জ শর্ট পড়বে, এটা ইকুয়েশনটা এইরকম ভাবেই লেখা আছে যদি n এর ভ্যালু 1 হয়। এটা আমি একদমই বলে দিচ্ছি, এটা হচ্ছে নর্মালি মার্জ শর্ট যখন পড়বে তখন কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে দিলে এটাই করতে হয়। তাহলে এখান থেকে একই জিনিস, শুধু ডিফারেন্স কি, ওখানে এখানে এন আছে, ওখানে কনস্ট্যান্ট ছিল, এটা কিন্তু মেজর ডিফারেন্স। কেন, তুমি দেখো এখানে টিএন যখন ভাঙবে আগের মতো, ওখানে এন এর এন থেকে দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে n/2, একটা হচ্ছে n/2। এর নেক্সট লেভেলে কি হবে, নেক্সট লেভেলে আমি কি বলেছি যে এই n/2 থেকে, এটা tn/2 থেকে n/2 হচ্ছে, n/2 হচ্ছে, এবং এখানে t of n/4, t of n/4, এখান থেকে t of n/4 and t of n/4। তার মানে এর যখন এটা হচ্ছে ধরো সেকেন্ড লেভেল, এবারে যখন তুমি থার্ড লেভেলে নামছো, তার মানে এখানে কি হচ্ছে, এটা n হচ্ছে, দিস ইজ n/2, দিস ইজ n/2। তার মানে এইগুলো প্রত্যেকটাই কিন্তু n/4 এবং n/4
আমাদের এখানে n/4 হচ্ছে এবং n/4 এখানেও n/4 এবং এখানে n/4 এবং এখান থেকে t of n/8 t of n/8 t of n/8 t of n/8 এইরকম ভাবে আমাদের কি হচ্ছে, এই ট্রিটা বিল্ড আপ হচ্ছে n/8 and t of n/8 এবং এটা লাস্টে গিয়ে কি হবে, t1 এ গিয়ে থেমে যাবে, লাস্টে গিয়ে উই উইল রিচ টু দা t1। তার মানে এইখানে লেভেলের কস্ট কত, n, এই লেভেলের কস্ট n/2 প্লাস n/2 তার মানে n, এখানে দেখো চারটে n/4 তার মানে n, তার মানে প্রত্যেকটা লেভেলের কস্ট হচ্ছে n, রাইট। যদি প্রত্যেকটা লেভেলের কস্ট হয় n, তার মানে আইদার তোমাকে একই রকম জিনিস করতে হতো, এখানে যেমন আমরা করলাম যে জিপি সিরিজ লাগিয়ে কি করেছিলাম আমরা, জাস্ট আমরা দেখে নিয়েছিলাম যেটা হচ্ছে সি, একটা হচ্ছে 2c, একটা হচ্ছে এরকম ভাবে তুমি করেছিলে ওখানে, তাহলে কি হবে যে কস্ট আমাদের যদি n হয় তাহলে আমাদের n লেভেল পর্যন্ত টোটালটা যাবে, তার মানে অ্যামাউন্ট অফ ওয়ার্ক যদি তুমি করো এবং এটার করসপন্ডিং যদি ডেপথ আমরা কত জানি k+1 লেভেল পর্যন্ত এটা নামে, তার মানে টোটাল n প্রত্যেকটা লেভেলের কস্ট আইদার তুমি n+n+n+ করে করে করতে পারো, তাহলে তুমি ওই রকম ভাবেও করা যেতে পারে, আদারওয়াইজ তোমাকে n এর সাথে ইউ ক্যান মাল্টিপ্লাই দ্য নাম্বার অফ লেভেলস, কারণ প্রত্যেকটা লেভেলের কস্ট হচ্ছে n এবং আমার k+1 খানা লেভেল আছে, তার মানে টোটাল যে টাইমটা লাগবে সেটা হচ্ছে n প্রত্যেকটা লেভেলের কস্ট মাল্টিপ্লাইড বাই দা এখানে কখানা লেভেল আছে, তার মানে আমাকে k এর ভ্যালুটা বার করলেই হবে। এবার দেখো প্রত্যেকটা লেভেলে লাস্ট n বাই কত হচ্ছে, দেখো এটা হচ্ছে তোমার প্রত্যেকটা লেভেলে কত হচ্ছে n বাই প্রথমে 2⁻0 ছিল, তাই জন্য n, তারপরে n/2 হয়েছে, n/2 মানে 2⁻1 হয়েছে, তারপরে কি হচ্ছে n/4 হচ্ছে, তার মানে 2⁻2 হচ্ছে, তারপরে n/2⁻3 হচ্ছে, এরকম ভাবে করছে, তার মানে kth লেভেলে কত যাবে 2k যাবে, kth লেভেলে 2k যাবে, তার মানে n ইকুয়ালস টু কত 2k যদি তুমি ধরো, তাহলে এখানে আমরা n ইকুয়ালস টু 2k ধরলে বোথ সাইড যদি লগ করি তাহলে এটা log n আসছে, এটা হচ্ছে k আমার log 2 আসছে, তার মানে এখানে k এর যে ভ্যালু সেটা তুমি বলতে পারো দ্যাট ইজ নাথিং বাট log n বাই log 2, মানে log 2 এর ভ্যালু যেহেতু কনস্ট্যান্ট তাহলে k ইজ অ্যাপ্রক্সিমেটলি ইউ ক্যান সে log n, তার মানে এখানে যে কমপ্লেক্সিটি n দ্যাট ইজ log n প্লাস 1, তার মানে আমরা অ্যাপ্রক্সিমেটলি এটাকে লিখতে পারি অর্ডার অফ n log n, এটাকে আমরা লিখতে পারি অর্ডার অফ n log n। সো এইভাবে যে বার করছো জিনিসটা, এই বার করা যে জিনিসটা আমরা দেখলাম এগুলোকে বলা হয় আর কিছুই না, এটাকে বলা হয় রিকারেন্স মেথড, মানে রিকারেন্স যদি কোনো রিলেশন থাকে তার যদি টাইম কমপ্লেক্সিটি তোমায় বার করতে হয় তাহলে রিকারেন্স রিলেশনের টাইম কমপ্লেক্সিটি আমরা এই প্রসিডিওরে বার করি, আর মানে তুমি আইদার সাবস্টিটিউশন মেথড তুমি ইউজ করতে পারো আর আইদার তুমি এটাকে ইউজ করতে পারো যেটা আমি বললাম যে হচ্ছে রিকারেন্স ট্রি মেথড তুমি ইউজ করতে পারো। তার মানে এটা কিন্তু তোমায় বুঝতে হবে যে রেকারেন্স কোনো একটা রিলেশন যদি দিয়ে দেয় তাহলে রিলেশনস দিলে আমরা কি রকম ভাবে সলভ করে এই জিনিসটা বার করতে পারি, সেটা কিন্তু তোমরা একটুখানি নিজেরাও ট্রাই করে দেখতে পেলে ভালো হয় যে কিভাবে জিনিসটা বার হচ্ছে। মানে তোমাকে কিন্তু পরীক্ষায় বা যে কোনো জায়গায় একটা পার্টিকুলার রেকারেন্স রিলেশন দিয়ে দেয় এবং রেকারেন্স রিলেশনের করসপন্ডিং তোমায় বলবে যে তোমার টাইম কমপ্লেক্সিটি কত। আমি আরেকটা জিনিসও দেখিয়ে দিচ্ছি, মানে যে কোনো ক্ষেত্রে যদি বার করতে হয় সহজ প্রসিডিওরও বার করা যায়। ধরো একটা নর্মাল তোমায় এরকম অ্যালগোরিদম দিয়ে দিল, ধরো অ্যালগোরিদমটা ধরো তোমার অ্যালগোরিদম দিয়ে দিল, অ্যালগোরিদমটা হচ্ছে একটা রিকার্সিভ n, আমাকে বলে দিয়েছে যদি n এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 1 হয় তাহলে সেটা রিটার্ন করছে, আদারওয়াইজ দ্যাট উইল ইউ ক্যান সে রিটার্ন ধরো 3 মাল্টিপ্লাইড বাই রিকারশন n/3 প্লাস n, এরকম একটা কিছু দিয়েছে।
যে এরকম কিছু একটা রেকারেন্স রিলেশনস তোমায় দিয়ে দিয়েছে, সেইটা ধরে তোমায় কিছু জিনিস বার করতে হবে। ধর এটা একটা সি দিয়েছে কনস্ট্যান্ট। সো এখানে যে রেকারেন্স রিলেশনটা, যদি আমি রেকারেন্স রিলেশনটা লিখি, তার মানে আমরা কি জানি, আমরা এতক্ষণ পর্যন্ত জেনে এলাম যে যদি এটা এই রেকারেন্স রিলেশনটা এক্সিকিউট করতে tn লাগে, তাহলে এই রেকারেন্স রিলেশনটা এক্সিকিউট করতে tn প্লাস 3 লাগবে। তার মানে আমার যদি ইকুয়েশনটা লিখতে হয়, তাহলে tn ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট যখন n এর ভ্যালু লেস দেন ইকুয়ালস টু 1, আর এটা হবে t অফ n বাই 3 প্লাস সাম কনস্ট্যান্ট যখন n এর ভ্যালু গ্রেটার দেন 1 হবে। এই তো সিম্পল একটা জিনিস। তাহলে এখান থেকে যদি কমপ্লেক্সিটি বার করতে বলে, তাহলে tn ইকুয়ালস টু আমি জানি t অফ n বাই 3 প্লাস কনস্ট্যান্ট। তার মানে আমি সাবস্টিটিউট যদি করি, কারণ আমরা এখানে যদি t অফ n এর জায়গায় যদি n বাই 3 বসাই, তাহলে এখানে কত হচ্ছে t অফ n বাই 3 স্কোয়ার প্লাস c হচ্ছে। তার মানে এখানে কি হবে 3 অফ n বাই 3 স্কোয়ার প্লাস c প্লাস 3। এখানে হবে t অফ n অফ 3 কিউব প্লাস c প্লাস c প্লাস c। তার মানে এইরকম ভাবে চলবে, এবং এটা হচ্ছে 3 কিউব and that one is a 3c। এবং এটা যদি তুমি করো, তাহলে তুমি দেখতে পাবে যদি k টাইমস you can move, তাহলে tn is equals to t of n 3 by k plus ck, right? So এখান থেকে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে, এটা তো করতে করতে t1 এ গিয়ে থামে সব সময়, আর এটা আছে ck। তার মানে আমায় k এর ভ্যালু বার করতে হবে। তার মানে দেখো n বাই 3 টু দি পাওয়ার k কে আমি 1 ধরতে পারি, মানে n বাই 3 টু দি পাওয়ার k মানে দিস 1। এটা যদি 1 ধরি, তাহলে n ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার k, দ্যাট মিনস k ইকুয়ালস টু log 3n। সো আমি এখানে k এর ভ্যালু পেয়ে গেলাম। আর t1 মানে a, আমার দেখো ইকুয়েশনে কি লেখা আছে, ইকুয়েশনে লেখা আছে t এর ভ্যালু যখন লেস দেন ইকুয়ালস টু 1, দ্যাট ভ্যালু ইজ a। তাহলে আমি ডিরেক্টলি এই t1 এর জায়গায় a বসিয়ে দিতে পারি। এখানে c হচ্ছে, আর k এর ভ্যালু তুমি বার করেছো, দ্যাট ইজ এ log 3n। a ইজ কনস্ট্যান্ট, c ইজ কনস্ট্যান্ট, তার মানে দিস ইজ এ log n, বাট বেস হচ্ছে 3, এর করসপন্ডিং কমপ্লেক্সিটি। দ্যাট ইজ ওয়ান অফ দ্য প্রসিডিওর, যেটা আমরা পড়েছিলাম সাবস্টিটিউশন। আর এখানে তোমায় নাম্বার অফ ফাংশনস কল দিয়েও তুমি করতে পারো। নাম্বার অফ ফাংশনস কল মানে আমি যেটা বলতে চাইছি, ওই ট্রি মানে ট্রি এর আকারে, মানে যেটা রেকারশন n আছে, তার মানে এরপরে কল হচ্ছে রেকারশন n বাই 3, তারপরে হচ্ছে রেকারশন n বাই 3 স্কোয়ার, এরকমভাবে রেকারশন n বাই 3 টু দি পাওয়ার k। এবং আমরা এটা জানি দিস ওয়ান ইজ এ k প্লাস 1 লেভেলস। এবং আমরা একইভাবে বার করতে পারি, যার মানে n বাই 3 টু দি পাওয়ার k ইকুয়ালস টু দ্যাট ইজ 1 যদি করি, k এর ভ্যালু আমার log 3n আসছে, তাহলে k প্লাস 1 লেভেল মানে হচ্ছে আমার log 3n। এটাকে আমরা প্লাস 1 আগের দিনই বলেছিলাম, যেহেতু আমরা এটাই হচ্ছে ইউ ক্যান সে ডেপথ অফ রিকারশন। তো যাই হোক, আমরা আগের দিনই বলেছিলাম কতটা পেস লাগবে বা কি লাগবে, কিভাবে করব, সেই জিনিসগুলো অলরেডি বলা হয়েছিল। তার মোটমাট ব্যাপারটা খুব একটা কঠিন নয়, ইটস জাস্ট এ পিওর ম্যাথামেটিক্স, যেটা দিয়ে তুমি ইজিলি এই জিনিসগুলো বার করতে পারো। এটা করার জন্য অত কিছু ভাবনার দরকার নেই। তো আমরা এটা বুঝলাম যে যদি এই জিনিসগুলো বার করতে হয়, তাহলে আমরা এই রকম ভাবে জিনিসগুলোকে করি। সো নিজেরা যতটা করবে তত এটা ভালো। আমি কিছু জিনিস লিখে দিচ্ছি যাতে রেকারেন্স রিলেশন নিজেরা হাতে করে প্র্যাকটিস করে অ্যান্সার বার করতে পারো। বাট এই প্যাটার্নটা যদি ওভারভিউ করা থাকে, তাহলে দেখলেই বোঝা যায় এটার কমপ্লেক্সিটি এত হবে। মানে তার জন্য তোমায় খুব একটা খাটতে হবে না, মানে শর্ট প্রসেস। যদি তুমি অঙ্ক করতে চাও,
কম্পিটিটিভ এক্সামে যদি এরকম প্যাটার্ন হয় তাহলে এটা হবে, এটা যদি তুমি দেখেই বুঝতে পারো তাহলে সলভ করার অনেক সময় দরকার হয় না। যেমন আমি এক একটা প্যাটার্ন লিখে দিচ্ছি তোমাদের, এগুলো অ্যাজ এ হোম টাস্ক ইউ ক্যান টেক ইট, যে এটাকে দেখে তুমি করে নিতে পারো টেস্ট করে। এবং জাস্ট যদি এরকম থাকে তার মানে এখানে পাতিকথা tn আমি পুরোটা লিখছি না, তার মানে t of n minus 1 plus 1, তার মানে এর কিন্তু যদি বার করো তাহলে this one অর্ডার অফ nই বেরোবে, এবং এটাকে আমরা বলি লিনিয়ার কমপ্লেক্সিটি। this one is a linear। সেকেন্ড জিনিস কি বলছি, যদি এরকম একটা রিকার্সিভ ফাংশন থাকে রিকার্সিভ n, this is a recursive n minus 1, এবং এখানে একটা পাতি একটা ফর লুপ চালানো হয়েছে i equals to 1 to n, তার মানে এখানে আমি tn মানে কি লিখতে পারি, t of n minus 1, যেহেতু ফর লুপটা n টাইম চলছে তাই প্লাস n, এবং আমরা এটা দেখলাম দের কমপ্লেক্সিটি অর্ডার অফ n স্কোয়ার, এবং অর্ডার অফ n স্কোয়ার মানে এটা হচ্ছে আমার কোয়াড্রেটিক কমপ্লেক্সিটি, রাইট। থার্ড, আমাদের যদি প্যাটার্ন এরকম হয়, ধরো একটা সিম্পল রিকারশন n, এবং পরবর্তীকালে এই রিকার্সিভ ফাংশনটা n/2 হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে tn ইকুয়ালস টু ইউ ক্যান রাইট t অফ n/2 প্লাস 1, এবং এটা আমরা দেখলাম n/2 মানে হাফ হাফ হচ্ছে, তার মানে এটা হচ্ছে অর্ডার অফ log n, তার মানে এটা লগারিদমিক ফাংশন, দিস ইজ নাথিং বাট লগারিদমিক ফাংশন। যদি রিকারশন এইরকম থাকে জাস্ট এ রিকারসিভ n, এখানে আমরা রিকারসিভ n/2 অ্যান্ড এগেইন রিকারসিভ n/2 কে কল করে দিই, তাহলে রিকারসিভ ইকুয়েশনটা আমরা এইভাবে লিখতে পারি 2tn/2 প্লাস 1, এবং আমরা দেখলাম দিস ইজ অর্ডার অফ n। যদি এইরকম রিকারসিভ ফাংশন থাকে সে রিকারসিভ n, রিকারসিভ আমি n-1 কে কল করছি, রিকারসিভ n-1 কে কল করছি, তাহলে করসপন্ডিং tn দ্যাট ইজ 2 of tn-1 প্লাস 1, এবং এটার যদি কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করো দ্যাট শুড বি কামিং অ্যাজ এক্সপোনেনশিয়াল। এইগুলো একটুখানি করে দেখবে, কারণ এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি ইজ নট অ্যাট অল গুড, ইট ইজ ভেরি ব্যাড। সো যদি এরকম রিকারসিভ ফাংশন থাকে যে রিকারসিভ n/2 রিকারসিভ n-2 এরকম যদি থাকে, তার মানে tn কত হচ্ছে t of n-, আচ্ছা এটা n-1, এটা n-2, t of n-2 প্লাস 1, দ্যাটস এ রিকারসিভ ফাংশন। এটারও যদি সলভ করো তাহলে দেখতে পাবে অর্ডার অফ 2 to the power n, মানে এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি বেরোচ্ছে। আরো দেখো এইরকম আর দুটো আছে, মানে মোটামুটি ফাংশনস গুলো দেখে যেন চেনা যায়, আমার এটাই বক্তব্য, যাতে এইরকম যদি দেয় তাহলে যেন দেখেই বলে দেওয়া যায় যে আচ্ছা এর রিকারসিভ ফাংশনটা হচ্ছে আমার এরকম, তার মানে এর যদি tn করো তাহলে 3tn-1 প্লাস 1, তার মানে দিস ওয়ান ইজ এ অর্ডার অফ 3 to the power n, যদি আমার এরকম থাকে। সো দ্যাট শুড বি লাইক দ্যাট, মানে আমাদের ক্ষেত্রে এই রকম জিনিস যদি হয় তাহলে মনে রাখবে দিস ইজ অলসো এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি। অ্যান্ড যদি মানে দেখে তুমি যদি একবার পুরো জিনিসটাকে ওভারভিউ করো একটু মাথা ঠান্ডা করে, তাহলে তুমি কিন্তু রিকারসিভ ফাংশনসগুলো দেখলেই বলে দিতে পারবে যে মোটামুটি কমপ্লেক্সিটি কত হবে। যেমন 2tn-2 প্লাস 1, তার মানে কি 2tn-1 n-2 যখন ছিল তখন তুমি দেখলে যে দ্যাট শুড বি অর্ডার অফ 2 to the power n, তার মানে এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি তুমি কিন্তু বুঝেই গেলে এটা হচ্ছে অর্ডার অফ 2 to the power n/2, এটা অর্ডার অফ n ছিল, এটা n/2 হচ্ছে। সো দ্যাট ওয়ান ইজ দ্য, কি বার করলাম আমরা এতক্ষণ ধরে, কমপ্লেক্সিটি। কি কমপ্লেক্সিটি? টাইম কমপ্লেক্সিটি। কার জন্য বার করলাম? রিকারসিভ ফাংশনের জন্য। রিকারসিভ ফাংশন মানে কি? একটা ফাংশনকে যখন বারবার কল করা হয় তখন তাকে বলা হয় রিকারসিভ ফাংশন। তার জন্য আমরা কি দেখলাম? টাইম কমপ্লেক্সিটি কটা মেথড দেখলাম? দুটো মেথড। একটা মেথড মাস্টার্স থিওরেম, এটা এখানে দরকার নেই, যেটা তোমাদের পরবর্তীকালে যখন
অ্যালগরিদমের ক্ষেত্রেই ইম্পর্টেন্ট, এটার ক্ষেত্রে লাগবে না। মানে এইগুলো এত ডিটেলসও ডেটা স্ট্রাকচারে না লাগতে পারে, বাট ডিপেন্ড অন দ্য কোয়েশ্চেনে হয়তো এগুলো থাকতে পারে। সো এতক্ষণ পর্যন্ত আমরা ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস করলাম রিকার্সিভ ফাংশনের টাইম কমপ্লেক্সিটি। এখন আরেকটু ম্যাথামেটিক্সের যদি ভেতরে ঢোকো, যাকে বলা হয় অ্যাকচুয়ালি গ্রোথ, ইউ ক্যান সে গ্রোথ অফ functions. You have to know about the growth of function, মানে কোন ফাংশনটা গ্রোথ কিরকম। তার মানে যখন আমরা দেখি ইনপুট সাইজ লার্জ এনাফ, তখন আমরা তার অ্যালগরিদমটা, যখন ইনপুট অনেক বেশি হয়, ইট নিয়ার অ্যাবাউট ইনফিনিটি, ছোট নয় অনেক বড়, সেই সব ক্ষেত্রে আমরা কি করি, ফাংশনটাকে লক্ষ্য করি, এবং অ্যাকচুয়ালি যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে অ্যাসিমটোট। তোমরা যদি ম্যাথামেটিক্স পড়ে থাকো তাহলে তোমরা জানো এখানে একটা টার্ম আছে যাকে বলা হয় অ্যাসিমটোট। অ্যাসিমটোট মানে হচ্ছে যখন একটা স্ট্রেট লাইন, ইউ ক্যান সে এ স্ট্রেট লাইন which meets a curve at an infinite distance and is, এটা mathematical definition just, and is tangential to the curve is called, you can say, an asymptote. এটা হচ্ছে বলা হয় asymptote to the curve। তার মানে একটা স্ট্রেট লাইন যখন একটা কার্ভকে মিট করছে কোথায়, ইনফাইনাইট ডিস্টেন্সে, এবং সেটা ট্যানজেনশিয়াল টু দ্য কার্ভ হয়, তখন তাকে বলা হয় অ্যাসিমটোট টু দ্য কার্ভ। তাহলে অ্যাসিমটোট যদি তুমি আঁকো, তার মানে কি, একটা কার্ভের বাউন্ডটা পাওয়া যাচ্ছে। বাউন্ড মানে এই কার্ভটা ম্যাক্সিমাম কত দূর যেতে পারে, এই একটা ধারণা আমরা পেতে পারি ম্যাথামেটিক্যালি। আমাদের লজিকটা দেখো, যখনই কোনো অ্যালগরিদম ডিজাইন করা হয়, ইট ইজ বেটার, আমাদের তিন রকম, একটা হচ্ছে বেস্ট ভাবতে হয়, যে কখন তোমার অ্যালগরিদমটা বেস্ট পারফরমেন্স দেবে। আমাদের ভাবতে হয় অ্যাভারেজ কেস মানে বোঝায় ম্যাক্সিমাম অফ দ্য টাইম কোনটা রেজাল্ট দেবে। আরেকটা ভাবতে হয় ওয়ার্স্ট কেস মানে ম্যাক্সিমাম তোমার অ্যালগরিদম সবচেয়ে বাজে যদি হয় কখন পারফর্ম করবে। এগুলো সবকিছু কিন্তু ইনপুটের উপর ডিপেন্ডেন্সি। তার মানে আমরা এটা দিয়ে কি করতে পারি, কোনো একটা পার্টিকুলার অ্যালগরিদমটার বাউন্ডটা আমরা জাস্টিফাই করতে পারি, মানে এর বেশি হবে না, এর কম হবে না, এবং এই জিনিসটাই করা হয়। এবং এই যে গ্রোথ অফ ফাংশন, এই জিনিসটাকে তাই আরেকটা নামে বলা হয়, দ্যাট ইজ কল্ড, ইউ ক্যান সে, অ্যাসিমটোটিক নোটেশন। দিস ইজ কল্ড অ্যাসিমটোটিক নোটেশন, এটাকে বলা হয় তাই অ্যাসিমটোটিক নোটেশন। এবারে প্রশ্ন হচ্ছে, অ্যাসিমটোটিক নোটেশন জানার আগে আমাদের কটা জিনিস দেখে নিতে হবে, এবং এই যে ফাংশনের অ্যাসিমটোট ব্যাপারটা কি, সেই জিনিসটা আমায় একটুখানি বুঝতে হবে। মানে ফাংশনের ম্যাথামেটিক্সের এই ব্যাপারটা কীরকমভাবে অ্যাসিমটোট কাজ করছে, বা অ্যাসিমটোট আমরা কিভাবে বার করব, সেটা আমরা দেখব। জেনারেলি তাহলে বোঝা গেল যে অ্যাসিমটোটিক নোটেশন অ্যাকচুয়ালি আমরা ইউজড করা হয় কি করার জন্য, ইউজ টু রিপ্রেজেন্ট given function, you can say given function with simplified approximation, you can say approximation of other function, মানে আরেকটা ফাংশনের রেসপেক্টে অ্যাপ্রক্সিমেশন করা হয়। কিরকম, ধরো তোমার কাছে একটা ফাংশন আছে, ধরো 2n² প্লাস 10n প্লাস 100, তাহলে এটা হচ্ছে একটা করসপন্ডিং ফাংশন। আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি কি লিখছি, অর্ডার অফ n²। এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেশন, কারণ আমরা ম্যাক্সিমাম যে টার্মটা, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটেড সলিউশন, তাই তো। তার মানে আমরা কি দেখলাম, তার মানে এই পুরো ফাংশনটাকে আমরা কিন্তু অর্ডার অফ n² বলছি, কারণ এখানে প্রিডমিনেন্ট যে ডমিনেন্ট
টার্ম দ্যাট ইজ এ এন স্কোয়ার। তার মানে মনে রাখবে আমায় এখানে অ্যাসিম্পটোটিক মানে কি, এই একটা ফাংশন যদি fn হয়, এই একটা ফাংশন যদি gn হয়, gn মানে n স্কোয়ার আর fn মানে হচ্ছে 2n স্কোয়ার প্লাস 10n প্লাস 100। তার মানে আমরা এখানে কি করি, দুটো ফাংশনের কম্পারিজন করি। মানে এখানে আমরা যেটা বলছি অ্যাসিম্পটোটিক, ইউ ক্যান সে comparison, asymptotic comparison of, you can say, function একটা fn and the function gn, এই দুটো ফাংশনের মধ্যে আমরা অ্যাসিম্পটোটিক কম্পারিজন করা হয়। এবং মনে রাখবে এই যে গ্রোথ রেট যেটা আমরা করি কম্পারিজন fn আর gn, সেটা কিন্তু লার্জ n ভ্যালুর জন্য করি। মানে এর গ্রোথটা কিরকম হবে, দুটো ফাংশনের গ্রোথ কিরকম হবে, মানে গ্রোথ রেট এই যে কম্পারিজন আমরা করি অফ, ইউ ক্যান সে fn and gn, কিসের জন্য, ফর ইউ ক্যান সে লার্জ n ভ্যালুস। মানে ধরে নেওয়া হয় n এর ভ্যালু যখন নিয়ার অ্যাবাউট ইনফিনিটি, মানে অনেক বড় ভ্যালুর জন্য নেওয়া হয়। কিরকম, যদি এটা কিন্তু ফাংশন, আমি কিন্তু এখনো অ্যাসিম্পটোট হ্যান ত্যান এইসব কিছু বলিনি, নামগুলো বড় বড়, এটা জাস্ট ফাংশনটাকে আগে বুঝতে হবে। তার মানে ধরো বললো অ্যাসিম্পটোট fn দ্যাট ইজ অ্যাসিম্পটোটিক্যালি, অ্যাসিম্পটোটিক্যালি মানে গ্রোথ রেট, আমরা এখানে যেটাকে বোঝাচ্ছি গ্রোথের রেট, ইউ ক্যান সে বিগার দেন gn, বিগার দেন gn। তার মানে কি, মানে বোঝাচ্ছে যদি আমি গ্রাফ আঁকি, এটা ধরো n ভ্যালুজ এর জন্য আমি এবং লার্জ ভ্যালু নিয়ে নিয়েছি, তাহলে দেখা যাবে ধরো এটা হচ্ছে একটা, আমি ধরলাম এরকম একটা ফাংশন gn, তাহলে এখান দিয়ে আমি কি বলতে চাই, এরকম একটা ফাংশন আছে, ধরো প্রথমে এটা fn ছিল, তারপর দেখা গেল এরকম হলো, তারপরে দেখো fnটা এরকম ভাবে বেড়ে যাচ্ছে। তার মানে কি, এখানে কি বোঝা যাচ্ছে, গ্রোথ রেট অফ fn is too high compared to the growth rate of gn for large n values। তাহলে এইটা দিয়ে, এই গ্রাফটা দেখে কি বোঝা যাচ্ছে, যেটা বোঝা যাচ্ছে যে আমরা জানি যে গ্রোথ রেট of, you can say, fn is too high compared to, you can say, growth rate of gn for large n values। এবং সেটা হয়, তার মানে একটা সিম্পল ফর্মুলা আমরা এখান থেকে ডিরাইভ করতে পারি যে fn that is asymptotically bigger than gn হবে if and only if limit n tends to infinity, this fn by gn equals to infinity হয়। fn is bigger than gn, যদি দেখা যায় fn is asymptotically bigger than gn, তাহলে যদি লিমিট বসাও n tends to infinity করো, fn by gn করো, that will be infinity হয়। কেমন, ধরো একটা ফাংশন তোমায় দিয়ে দিল fn that is say 10n square, আরেকটা ফাংশন হচ্ছে gn say 100n, দেন আমরা যদি লিমিট n tends to infinity করি, if I am doing fn by gn, তাহলে তুমি ভেবে দেখো একদমই লিমিট n tends to infinity, this is a 10n square by 100n, that means you can say n কত হলো, মানে 10 আর 10 পড়ে থাকলো n, n এর ভ্যালু ইনফিনিটি, তার মানে ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি, রাইট। So the first thing, fn is asymptotically bigger than gn কখন হবে, যদি লিমিট n tends to infinity fn by gn that would be equals to infinity হয়। এটা বের করা সহজ প্রসিডিওর, যেটা আমরা পরবর্তীকালে নামগুলো শুনে থাকতে পারবে, বিগ ও, বিগ ওমেগা, বিগ থিটা, এগুলো তো প্র্যাকটিক্যালি পরীক্ষায় আসে, জাস্ট এইটুকু চেক করলেই হয়ে যায়। এরকম ফাংশন দিয়ে দেয়, ফাংশন দিয়ে গিয়ে শুধু তোমায় মনে রাখতে হবে fn is asymptotically bigger, মানে fn এর ভ্যালু ইনফিনিটির কাছাকাছি,
তার মানে তার রেশিও যদি করো দ্যাট উইল গিভ ইউ ইনফিনিটি। সেকেন্ড জিনিস, যদি আমরা বলি যে fn, you can say this is a second one, যদি fn that is asymptotically, you can say equal to gn হয়, তার মানে আমরা কি বুঝি ইকুয়াল টু gn কখন হতে পারে, তার মানে গ্রোথ রেট অফ fn and gn are almost parallel. Growth rate of fn and gn that is almost parallel যদি হয়, সেটা হলে আমরা বলতে পারি কি রকম, তার মানে আমাদের যদি n আমি ভ্যালু নিই এবং ধরো এখানে fn আর gn আমি নিচ্ছি, তার মানে you can say this one is an fn এবং আমি বলতে চাইছি ধরো এইরকমই ফাংশন নিয়ার অ্যাবাউট প্যারালাল, তাহলে আমরা বলতে পারি fn is asymptotically equal to gn। বাট ম্যাথামেটিক্যালি কি করে বার করবে, ম্যাথামেটিক্যালি যদি বার করতে হয় তার মানে fn and gn that is asymptotically equal, ইকুয়াল মানে কি, তার মানে রেশিও অফ গ্রোথ রেট, মানে ফাংশনস গুলোর গ্রোথ রেট সেটা কি হবে ইকুয়াল হবে। কখন হবে, যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn by gn that is equals to some constant value, যদি এটা কনস্ট্যান্ট ভ্যালু হয় তাহলে তুমি বলতে পারো যে fn and gn are asymptotically equal or the ratio of the growth rate are equal। কিরকম, তুমি একটা সিম্পল ফাংশন যদি নাও, this is a 10n square আর gn ধরো n square, this is a limit n tends to infinity, যদি fn by gn করো দেখো একটা কনস্ট্যান্ট ভ্যালু আসছে, এবং কনস্ট্যান্ট ভ্যালু যদি এরকম ফাংশন হয় তাহলে বলবো তাদের গ্রোথ হচ্ছে সেম, অ্যাসিম্পটোটিক্যালি ইকুয়াল। আর লাস্ট যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ইউ ক্যান সে দ্যাট fn that is asymptotically, you can say smaller than gn যদি হয়, তার মানে আমাদের যদি এরকম গ্রাফ তোমরা আঁকো, if this is a fn, this is a gn, তাহলে আমরা এইরকম ভাবে যদি fn আঁকি and এখানে তাহলে you can say gn এইরকম ভাবে অ্যাসিম্পটোটিক্যালি বেড়ে যাচ্ছে, তার মানে এইখানে কি এটা হচ্ছে ইউ ক্যান সে স্মল এন ভ্যালু, যদি কনসিডার করো স্মল এন ভ্যালু এখানে কিন্তু আমরা কনসিডার করি না, এটা কিন্তু মাথায় রেখে আমরা লার্জ এন ভ্যালুর জন্য এই জিনিসগুলো কম্পারিজন গুলো যেগুলো করি, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এন কিন্তু টেন্স টু ইনফিনিটি, এটা কিন্তু মাথায় রেখে, মানে গ্রাফের এটা ভেবো না এটা জিরো থেকে শুরু এনটা, ইট শুড বি সামথিং বিগার, সেখান থেকে আমরা স্টার্ট করি। তার মানে এখানেও আমরা বলতে পারি যে fn যেটা হচ্ছে দ্যাট ইজ asymptotically you can say smaller than gn হবে if and only if, কখন হবে, লিমিট n tends to infinity যদি fn by gn equals to 0 হয়। তার মানে এই তিনটে কন্ডিশন যদি তুমি মনে রাখো তাহলে তুমি দুটো ফাংশন যে কোনো কিছু দিয়ে দিক না কেন বার করতে কোনো কঠিন হবে না, মানে fn যদি ধরো 10n square and you can say gn যদি n cube হয়, তাহলে লিমিট অফ fn you can say by gn where n is tends to infinity
that is a 10n square by n cube, that means 10 by n, n এর value infinity বসালে that will give you 0. So that's why these are the three things যেটা দিয়ে ম্যাথামেটিক্যালি আমরা পরবর্তীকালে নোটেশন ফোটেশন যা আছে, বাট ইটস নাথিং বাট এ ম্যাথামেটিক্স, মানে একটা ফাংশনের গ্রোথ সেটা আমি নির্ণয় করছি। এবারে গ্রোথ নির্ণয় করার পরবর্তী কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। বাট পরীক্ষাতে এরকমও দিয়ে দেয়, দুটো ফাংশনস দিয়ে তোমায় বলে যে হুইচ ওয়ান ইজ অ্যাসিম্পটোটিক্যালি লার্জার, অ্যাসিম্পটোটিক্যালি লার্জার, সেটা বার করার কিছু প্রসিডিওর আমরা জানবো, বার করব। তার মানে তোমায় দিয়ে দেয় যে হুইচ ফাংশনস, এরকম কিছু ফাংশনস দিয়ে দেবে, আর ইউ ক্যান সে you can say asymptotically, you can say larger. যেমন ধরো আমি দুটো ফাংশন নিলাম, তোমাকে এরকম দিয়ে দিলাম let two functions, কি কি আছে 2 to the power n আর n স্কয়ার। এবারে দেখেই তুমি বুঝতে পারছো একটা এক্সপোনেনশিয়াল একটা এক্সপোনেনশিয়াল নয়, দেখেই বোঝা যায় যে, কিন্তু বের করার যদি প্রসিডিওর বলো তাহলে ইট ইজ বেটার যে ইউ শুড টেক লগ, ইউ শুড টেক লগ ইন দ্য বোথ সাইড। তার মানে n এটা হচ্ছে log 2 হচ্ছে, আর এখানে হচ্ছে 2 log n, এবং তার মানে কি হচ্ছে দেখো log 2 তো কনস্ট্যান্ট, তার মানে এখানে n থাকছে, এখানে 2 মাল্টিপ্লাইড বাই log n থাকছে। আমি যদি ধরি তাহলে এখানে n থাকছে, এখানে 2 অফ log n থাকছে। আমি যদি লার্জ ভ্যালু নিতে বলেছি, মানে n টু দি পাওয়ার n এর ভ্যালু যেহেতু 2 to the power 100, একটা লার্জ ভ্যালু নিই, তার মানে n এর ভ্যালু কত 2 to the power 100, আর এখানে 2 মাল্টিপ্লাইড বাই n এর জায়গায় আমি যদি 2 to the power 100 বসাই, that is nothing but 2 into 10 100, তার মানে 200। তার মানে ভেবে দেখো কতটা লার্জার তুমি কল্পনা করো, যে এক্সপোনেনশিয়াল যদি একটা ফাংশন হয়, বা তুমি যদি কোনো অ্যালগরিদম এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটিতে লেখো, তুমি একটা ইনপুট নিচ্ছ 2 to the power 100, সেই এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটির অ্যালগরিদম এটা রান করতে এত টাইম লাগাবে 2 to the power 100, whereas একটা সিম্পল যদি তুমি ফাংশন n স্কোয়ারের লাগাও তাহলে কত লাগছে, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 200 লাগছে। মানে দ্যাট ইজ দ্য কম্পারিজন, মানে আমাদের যদি কম্পারিজন করতে হয়, আমি জাস্ট কম্পারিজনের প্রসিডিওরটা তোমায় বলছি, যে এইভাবে লগ নিয়ে কম্পারিজন করাটা অনেক বেশি ইজিয়ার। যেমন 2 to 3 to the power n, ধরো 2 to the power n হচ্ছে, তুমি লগ নিয়ে নাও তাহলে এখানে n log 3, log 3 তো কনস্ট্যান্ট, এখানে হচ্ছে n log 2, তার মানে n যদি ক্যান্সেল করি তাহলে এখানে log 3 থাকছে, এখানে log 2 থাকছে। তার মানে আমরা জানি যে log 3 is greater than log 2, তার মানে 3 to the power n, that is you can say larger, আমরা বলতে পারি 3 to the power n that is larger। যেমন ধরো এগুলো তো দেখে মনে হচ্ছে স্যার এগুলো তো দেখে দেখেই বোঝা যায়, বাট ব্যাপারটা অতটাই, যেমন n দিয়ে দেবে, এখানে হচ্ছে log n to the power 100 দেবে, তার মানে এখানে কি আমি যদি বোথ সাইড লগ করি তাহলে এটা log n হচ্ছে, this one is 100 log of you can say log n হচ্ছে। আমি ধরে নিচ্ছি যদি n এর ভ্যালু জাস্ট 2 to the power 128 বসাই, তাহলে এটা log of বেস 2, যেহেতু আমি ধরে নিচ্ছি n এর জায়গায় কত 2 to the power 128 বসাচ্ছি, তার মানে এটা হচ্ছে 128, আর এক্ষেত্রে আমি কি করছি 100 মাল্টিপ্লাইড বাই log of, এটা তো log of 2, এখানে হচ্ছে log of 2 2 to the power 128, আমি জাস্ট নিয়েছি তার কারণ 28 যেহেতু বেস, তার মানে log 2 এখানে কত হচ্ছে 128 মানে দ্যাট শুড বি 2 to the power 7, তার মানে তাই জন্যই আমি এটা কত নিচ্ছি 100, তার মানে 7, তার মানে 700। তার মানে তুমি মজার ব্যাপার দেখো, আমার log n লাগছে কত 128, রাইট, log n 128, এটা কত লাগছে 700, আমি n এর ভ্যালু কত নিয়েছি 128, রাইট। বাট এবারে মজার ব্যাপার দেখো, আমি একটু বেশি ভ্যালু নিই, আমি একটু লার্জার ভ্যালু নিচ্ছি, মানে n এর ভ্যালু ধরো 2 to the power
আমি বললাম 1024 নিলাম। তাহলে এখানে বোঝাই গেল এটা হচ্ছে log 2 2 to the power 1024, তার মানে এটা 1024 লেগেছে টাইমস। আর এখানে 100 মাল্টিপ্লাইড বাই log 2, এখানে হচ্ছে log 2 124, তার মানে এটা হচ্ছে 100 টু 24 মানে 10, তার মানে এখানে কত হচ্ছে তোমার হচ্ছে 2 to the power 10 হচ্ছে, রাইট? 2 to the power 10 মানে এখানে 2 to the power 10 হচ্ছে। সো এখান থেকে আমি বার করে দিতে পারি 1024 এলো, তাহলে 1024 যদি 2 to the power 24 হয়, তার মানে এখানে তো একটা 2 আছে, 2 to the power 24, তার মানে বেস টু মানে 1024 থাকলো, তার মানে log 2 1024, তার মানে log 2 2 to the power 10, তার মানে 10 আসছে, তার মানে 1000। তার মানে এখানে দেখো মজার ব্যাপার, আফটার সাম লার্জ ভ্যালু হোয়াট উইল হ্যাপেন, দেখো এটার কিন্তু ভ্যালু গ্রেটার হয়ে যাচ্ছে কম্পারেটিভলি টু এটার, এবং তাই জন্য আমরা লার্জ ভ্যালুর জন্যই কিন্তু কম্পারিজনটা করি। যখন n এর ভ্যালু 1 2 to the power 128 ধরছো, তখন আমাদের ভ্যালুটা দেখো log n 128 বার, যদি লাগে টাইম এর 700 বার লাগে। বাট যদি n এর ভ্যালু 2 to the power 1024 হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে log n এর ভ্যালু সমান। তার মানে এটা দেখে আমি কি বলতে পারি, এটা দেখে আমি বলতে পারি যে log n to the power 100 that is nearly comparable to the order of n, মানে যে দুটো ফাংশন দেওয়া আছে that is nearly comparable ফাংশন, মানে সেম ফাংশন। তার মানে এখানে কিন্তু তাহলে যে ঘটনাটা ঘটলো, যেটা অ্যাসিম্পটোটিক্যালি যদি কোন ফাংশনটা বেটার পারফরমেন্স করছে সেটা যদি তুমি বলতে চাও, তাহলে সেখান থেকে আমরা কটা জিনিস দেখলাম, যে যদি fn আর gn কে আমরা কম্পেয়ার করি তাহলে বোথ সাইড লগ নিলাম, যদি log of fn asymptotically smaller than log of gn হয়, তাহলে fn is asymptotically smaller than gn। মানে কি বলছি ভালো করে দেখো, এটা কিন্তু তাহলে আমরা লগ নিয়ে কাজ করলাম, তার মানে বলো, কোয়েশ্চেন ছিল স্যার। বলে ফেলো। এই যে স্যার যখন আমরা 100 এটা করছি, হুম, মানে যেটা ফার্স্ট টার্মটাই করছিলাম স্যার, এখানে আপনার যখন 100 ইন্টু লগ 2 করছি, বেস টু আবার লগ, এখানে স্যার 2 টু দি পাওয়ার 10টা তো হয়ে গেল। এবার আমার তো শুধু 10টা পড়ে থাকবে, কারণ লগ 2 আর বেস 2 তো আপনার 1 হয়ে যাচ্ছে। তো এখানে আপনার লগ, এখানে তো আপনার শুধু লগ 10 বেস 2 থাকবে, 100 ইন্টু 1000 ইন্টু, মানে সরি 100 ইন্টু লগ 10 বেস 2 থাকবে। না এখানে দেখো, এখানে আমি কি করেছি তুমি দেখো, এখানে তুমি ইনপুট নিয়েছো কত, n হচ্ছে 2 টু দি পাওয়ার 1024, তার মানে এখানে কি হচ্ছে 100 মাল্টিপ্লাইড বাই এটা হচ্ছে log 2, এখানে হচ্ছে log 2, n এর জায়গায় তুমি বসিয়েছো 2 টু দি পাওয়ার 1024, রাইট? তার মানে 100 মাল্টিপ্লাইড বাই log 2, তাহলে এখানে কত এলো 2 2 মানে এটা 124 এলো। তারপরে এটাকে আমি ও লিখেছি হ্যাঁ, তাই 2 টু দি পাওয়ার 10, তাই হ্যাঁ জন্য স্যার আমি লিখেছি। করেছি, বুঝতে পেরেছো, আমি ওটা হ্যাঁ, স্টেপটা ওখানটা একটা একটা স্টেপ স্কিপ জাম্প। করেছি, আমি স্টেপটা জাম্প করেছি আর কিছু না। দ্যাটস ওয়াই দিস ওয়ান ইজ এ 1000। ওকে, সো তার মানে এখানে আমরা যেটা পেলাম, যেটা তোমরা নোট করবে যদি পরীক্ষায় করতে যেটা হবে, যে অঙ্কগুলো আমরা পরবর্তীকালে করব, তার মানে fn অ্যান্ড যদি gn এর কম্পারিজন স্যার করতে হয়, হ্যাঁ বলো। বলছি এই লগ এন টু দি পাওয়ার 100 আর অর্ডার অফ এন এটাই কম্পারেবল, এই ব্যাপারটা একটু বলবেন? অফকোর্স কম্পারেবল, কেন, কারণ তুমি বুঝতে পারছো না তো, তুমি দেখো আস্তে আস্তে যত লার্জ ভ্যালু করছো, এটা কত 1024 হচ্ছে, এটা 1000 হচ্ছে, তার মানে গ্রাফটা কি হচ্ছে, একটা সময় যা হোক না কেন একটা সময় গিয়ে দেখো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? মানে একটা সময় গিয়ে কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে ধরো এটা যদি তোমার fn হয়, এটা হচ্ছে gn। এবং আমরা দেখো আগে যেটা বললাম, এই যে দেখো কম্পারেবল যখন বলছি, দেখো এই যে যখন কম্পারেবল বলেছিলাম, তুমি দেখো এখানে এইটা, যে দুটো ভ্যালু যখন কম্পারেবল কখন বলছি, যখন অলমোস্ট প্যারালাল হচ্ছে। এখানে আমি কি দেখলাম, 2 টু দি পাওয়ার 1024 যদি ইনপুট নাও, তাহলে এটা একটা রান করতে এটা লাগছে, আর আরেকটা রান করতে 1000 লাগছে, তার মানে দেখো না নিয়ারলি কম্পারেবল হয়ে যাচ্ছে। তার মানে তুমি যত ইনপুট বাড়াবে এটা মোটামুটি কম্পারিজনটা প্রায় কনস্ট্যান্টই থাকবে, এবং তাই জন্য আমি তাহলে কি বলতে পারি যে দুটো ফাংশন নিয়ারলি কম্পারেবল। না বুঝতে পারলে না?
মানে দুটো ফাংশনের অর্ডারটা সেম। গ্রোথ রেটটা একই রকম ভাবে যাচ্ছে সেই হিসেবে আমরা বলছি। একদম গ্রোথটা তো একই হচ্ছে, কারণ দেখো হ্যাঁ। এন এর ভ্যালু যত লার্জ করছি তত কি হচ্ছে, ভ্যালুটা সেম হয়ে যাচ্ছে। বোঝা গেছে কি বললাম? তার মানে এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে, যেটা তোমাদের মনে রাখতে হবে, ইফ উই কম্পেয়ার এফ এন অ্যান্ড জি এন, যেটাকে যদি অ্যাসিম্পটোটিক্যালি তুমি যদি কম্পারিজন করো, তাহলে ফার্স্ট কথা অ্যাপ্লাই করো, কাকে অ্যাপ্লাই করো, লগ অফ এফ এন অ্যান্ড লগ অফ জি এন কে তুমি অ্যাপ্লাই করলে, মানে দুটো বোথ সাইডে তুমি লগ করে দিয়েছো। যদি দেখা যায় যে log of fn, you can say asymptotically, যদি দেখো smaller, asymptotically smaller than log of gn হয়, তাহলে তুমি এটা দেখে বলতে পারো যে fn টাও you can say asymptotically smaller than gn। এটা তুমি বলতে পারো, মানে লগ অফ এফ এন যদি বার করে তুমি দেখো দিস ইজ অ্যাসিম্পটোটিক্যালি স্মলার দেন লগ অফ জিএন হয়, তাহলে তুমি এটা বলতে পারো যে এফ এন ইজ অ্যাসিম্পটোটিক্যালি স্মলার দেন জিএন। তার মানে পাতি যদি ম্যাথামেটিক্যালি লেখো, যদি লগ অফ এফ এন সেটা যদি লেস দেন লগ অফ জিএন হয়, তাহলে তুমি বলতে পারো এফ এনও অলসো লেস দেন জিএন হবে। যদি এক্সাম্পল নাও, একটা সিম্পল এফ এন যদি আমি টু টু দি পাওয়ার এন নিই, আর যদি এটা জি যেহেতু এন, লগের সঙ্গে ওই অর্ডার অফ এন এর কম্পারেবল হচ্ছে তাই জন্য। না এখানে তো তুমি দেখো না, এর কম্পারিজন তুমি নিজে করে দেখো, নিজে করে দেখো, এটা আমি লগ অফ এফ এন করছি, তাহলে লগ অফ এফ এন মানে কত, এন অফ লগ টু, আর এখানে হচ্ছে লগ অফ জি এন করে দাও, তাহলে লগ অফ জি এন মানে কি রুট এন লগ এন, তাহলে রুট এন যদি লগ এন হয়, তাহলে তুমি এখানে আমরা কিরকম করতে পারি, এটা তো এন আছে, তাহলে এনটাকে এইভাবে লিখতে পারি রুট এন লগ টু, আর এখানে আমার আসছে রুট এন লগ এন, মানে আমরা তাহলে এই এন আর এই এন এভাবে কাটতে পারি, তাহলে এখানে যেটা তুমি লিখতে পারো, এই যেটা হচ্ছে রুট এন লগ টু আছে, এটা হচ্ছে আমার লগ এন আছে, তাহলে অফকোর্স দিস ওয়ান আমরা দেখতে পারি যে, তোমরা তো শিখেছো লগ এন বা এন সবসময় আমরা কি জানি লগ এন এর চেয়ে বড় হয়, তার মানে এখান থেকে রুট এন লগ টু আছে সেটা গ্রেটার দ্যান লগ এন হয়, তার মানে এখান থেকে এটাও বলতে পারি, তার মানে টু এন দ্যাট ইজ অ্যাসিম্পটোটিক্যালি ইউ ক্যান সে বিগার দেন ইউ ক্যান সে ইনটু দি পাওয়ার রুট এন। পাতি কথা, এটা যদি এফ এন ফাংশন হয়, এটা যদি জিএন হয়, যদি বোথ সাইড লগ নিয়ে তুমি যদি দেখো যে লগের ভ্যালু এটার চেয়ে বেশি, তাহলে তুমি এটাও বলতে পারো যে এফ এন ইজ অলসো গ্রেটার দ্যান জিএন। তার মানে এখান থেকে আমরা এরকম ভাবে লিখতে পারি, যেটা আমরা পরের দিন ভালো করে আরো শিখবো, যে এটা মানে আমরা বলতে পারি অর্ডার অফ টু এন, এবং টু এন দ্যাট ইজ নট অর্ডার অফ এন রুট এন, এটা আমরা পরের দিন দেখব। এখন আমি জাস্ট মুখে বলে রাখলাম, এটা মানে আমরা বলতে পারি টু এন ইজ অ্যাসিম্পটোটিক্যালি বিগার দেন এন রুট এন, সেটাকে আমরা লিখি এইভাবে, মানে এন রুট এন ইজ অর্ডার অফ টু টু দি পাওয়ার এন আমরা লিখতে পারি, বাট টু টু দি পাওয়ার এন দ্যাট ইজ নট অর্ডার অফ এন রুট এন, কারণ এখানে আমি কি দেখেছি, টু টু দি পাওয়ার এন দ্যাট ইজ অ্যাসিম্পটোটিক্যালি বিগার দ্যান এন রুট এন। বাট যেটা বলার জন্য আমার বক্তব্য, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি এটা পাও যে লগ অফ এফ এন আর যেটা আমি আগের ক্ষেত্রে দেখলাম লগ অফ জিএন সেম হয়ে গেছে, দেন এফ এন অ্যান্ড জিএন, এটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যায় না, মে অর মে নট, মে অর মে নট অ্যাসিম্পটোটিক্যালি ইকুয়াল, বলতে পারো নাও বলতে পারো, ভ্যালু বসিয়ে চেষ্টা করে দেখতে হবে। যেমন এফ এন তুমি একটা নিলে এন স্কোয়ার, জিএন তুমি একটা ফাংশন নিলে যেটা হচ্ছে এন কিউব, যদি করো, যদি লগ অফ এফ এন তুমি দেখতে পাবে ইটস নিয়ার অ্যাবাউট কম্পারেবল উইথ দ্য লগ অফ জিএন, বাট এখানে কিন্তু এফ এন is not equals to and gn
not asymptotically equal. নিয়ার অ্যাবাউট তুমি সেম বলে, কারণ 2 আসছে, 3 আসছে, বাট তুমি যদি লগ fn আর লগ gn করো তাহলে কিন্তু গ্যারেন্টি দিয়ে তুমি বলতে পারো না যে fn আর gn অ্যাসিম্পটোটিক্যালি ইকুয়াল। হতেও পারে, নাও হতে পারে। এটা কিন্তু মাথায় রেখে, মানে এই জিনিসটা আরো ডিটেলসে আমরা পড়বো, তাই চিন্তার কিছু কারণ নেই। বাট কম্প্যারিজনের রুল এটাই, যদি log of fn less than log of gn হয়, that implied fn is less than gn, একদম। বাট এবং log of, you can say fn যদি greater than log of gn হয়, that also implies fn is greater than gn. But যদি log of fn equals to log of gn তুমি বার করো, that does not imply যে fn gn may or may not asymptotically equal. এটা কিন্তু জাস্ট মাথায় রাখতে হবে, এটা জাস্ট তোমাদের মাথায় রাখতে হবে, আর কিছুই নয় ব্যাপারটা। সো আমি বললাম চেক করার জন্য একটু লার্জ ভ্যালু বসাবে, এবং লার্জ ভ্যালু বসায়ে দেখবে যে তোমার ভ্যালুটা, যেমন ধরো তোমাকে এরকম ভাবে দিয়ে দেয়, ধরো তোমায় বললো n টু দি পাওয়ার log n, আর তোমায় বললো n log n, n টু দি পাওয়ার log n আর n log n এর যদি কম্পারিজন করতে বলে, তাহলে তোমার কাজই হচ্ছে ফার্স্ট জিনিস বোথ সাইড লগ করে নাও, তার মানে log n হচ্ছে বোথ সাইড লগ করলে, আর এখানে তো লগ করলে log n প্লাস log of log n, আমরা জানি অ্যাড করতে হয় লগের যদি বোথ সাইড লগ করো। আমি একটা লার্জ ভ্যালু নিয়ে নিলাম, লেট n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 1024, এখানে বসাও, দেখবে 1024 মাল্টিপ্লাইড বাই 1024 আসছে। আর এখানে যদি করো তাহলে এটা হচ্ছে 1024, আর এটা জানো log of log n মানে 10 আসছে, তার মানে 1034। তার মানে এখান থেকে তুমি বলে দিতে পারো যে n of log n is bigger, asymptotically bigger than n log n। তার মানে এইরকম ভাবে কিন্তু আমরা করি। যেমন তাহলে দেখি স্বরূপ বলো দেখি, যদি root of log n থাকে আর log of log n থাকে, তাহলে বলো দেখি কোনটা অ্যাসিম্পটোটিক্যালি বিগার। বলো অ্যাসিম্পটোটিক্যালি কোনটা বিগার, দেখি বলতে পারো কি? লগ অফ লগ এন, তারপর এটাকে যদি আমরা নিই তাহলে হাফ অফ হাফ প্লাস লগ এন হবে, হাফ ইন্টু লগ এন হবে এই প্রথমটা। আচ্ছা, মানে এটা এটাকে নিলে ছোট হবে, একদম হাফ অফ এটা ছোট লগ হবে। অফ লগ এন, আর এটা তো লগ অফ লগ অফ লগ এন, লগ এন। তাই তো? তার মানে যদি একটা n এর ভ্যালু তুমি একটা নিয়ে নাও 2 টু দি পাওয়ার 10, তাহলে এটা যদি করো হাফ অফ লগ অফ 2 টু দি পাওয়ার 10, তাহলে হাফ অফ মাল্টিপ্লাইড বাই 10 ইউ উইল গেট 5। আর এর ক্ষেত্রে যদি লগ অফ লগ 2 টু দি পাওয়ার 10 হয়, that will give you log 10 is near about 3.5। তো এটা যদি আরো ভ্যালু বড় দেয় তাহলে দেখতে পাবে যে log n is bigger। তো এইরকম ভাবে আমরা অ্যাসিম্পটোটিক্যালি কম্পারিজন করি, এবং কম্পারিজন আরো আমাদের এগুলো দেখতে হবে, বাট আমি একটা তোমাদের জাস্ট দেখালাম যে এইভাবে আমরা কম্পারিজন করতে পারি। তো